একটা সময় আমরা মিডিয়া বলতে বুঝতাম নিউজ পেপার অথবা টেলিভিশন মিডিয়াই মেইনলি বোঝা যেত, একটা দুটো চ্যানেল বা কিছু পত্রপত্রিকা, এটাকে আমরা মিডিয়া বলতাম বা বুঝতাম মিডিয়া বলতে। এখন মিডিয়া মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু আমাদের দেশে সব থেকে বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হচ্ছে ফেসবুক। এখন ফেসবুক এত বেশি জনপ্রিয়, এটি ব্যবহার করা খুব সহজ। যে কেউ একটি ফেসবুক আইডি খুলে নিতে পারেন, একটি পেজ খুলে নিতে পারেন এবং যা খুশি তা বলতে পারেন, জীবন্ত অথবা মৃত, অর্থাৎ লাইভ অথবা প্রি রেকর্ডেড বলতে পারেন, এবং সেটি করছেন অনেকে। অনেক ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত অনুষ্ঠান ইত্যাদি শেয়ার করছেন। ইভেন লাশের পাশে বসেও ছবি দিচ্ছেন। এইমাত্র আমার দাদু মারা গেলেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন। তো এই বিষয়গুলো আছে ফেসবুকে। শুধু যে খারাপ তা না, ভালো কিছু আছে। ফেসবুক দিয়ে অনেক ভালো কাজ হচ্ছে। ফেসবুক থেকে আমরা কেউ হারিয়ে গেলে তাকে খুব সহজে খুঁজে পাচ্ছি। ফেসবুকে ব্লাড ডোনার গ্রুপ আছে, তারা কেউ রক্ত চাইলে খুব দ্রুত রক্তের যোগান হয়ে যাচ্ছে। অনেক ভালো দিক আছে, ডেফিনেটলি, নিঃসন্দেহে অনেক ভালো কাজ হচ্ছে ফেসবুক দিয়ে। অনেক অপরাধী ধরা সম্ভব হয়েছে ফেসবুকের মাধ্যমে। এখন এই ফেসবুকে ইদানিং সব থেকে বেশি যে বিষয়টি অপপ্রচারের জায়গায় চলে গেছে, সেটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো। নিশ্চিতভাবেই কিছু ভালো পরামর্শ আছে, কিছু যোগ্য মানুষ আছেন যারা খুব ভালো পরামর্শ দিচ্ছেন, অভিজ্ঞ পরামর্শ দিচ্ছেন, তারা যথাযথভাবে প্রশিক্ষিত, তারা দিচ্ছেন। আর কিছু আছে যেগুলো একেবারেই তারা নন মেডিকেল পার্সন, তাই একটা বলে দিচ্ছেন, এবং সেটি প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, মানুষ ফলো করছে। এবং আমাদের দেশে একটা জিনিস হয়, যেটি হলো যে মানুষ খুব বেশি বিশ্লেষণে তো যায় না, এবং যুক্তিটা অত বেশি গ্রহণযোগ্য না, জনপ্রিয়তাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেই কারণে দেখা যায় যে যখন বেশি শেয়ার হচ্ছে, সে সেটাকে গ্রহণযোগ্য মনে করছে। কোনো রেফারেন্স ছাড়া, কোনো অভিজ্ঞ পরামর্শ ছাড়াই এই স্বাস্থ্য পরামর্শগুলো হরহামেশা প্রচারিত এবং প্রকাশিত হচ্ছে। বিশেষ করে করোনাকালে এই আরও বেশি হয়েছে। প্রচুর ওষুধের প্রেসক্রিপশন করা হয়েছে ফেসবুকে, প্রচুর পরিমাণে এটা ওটা খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু এগুলোতে যে কিছু হয়নি সেটা তো বোঝাই গেছে, তাই না? তো এইগুলো খেলে, মশলা চা খেলে বা এগুলো খেলে যদি করোনা সেরেই যেত, তাহলে তো এত মানুষ মারা যেত না। 1.5 কোটি মানুষ পৃথিবীতে মারা গেছে, বা থামছে না, এখনো হচ্ছে। তো এখন, অথবা করোনার দোয়া পড়ে অনেকে রেহাই পেতে চেয়েছেন, হোয়াটএভার মেবি। এখন বিষয়টি হলো যে আমার চোখে কিছু খুব মারাত্মক ধরনের অপপ্রচার চোখে পড়েছে, হয়তো আরো অনেকেরই চোখে পড়েছে। কেউ আমি দেখেছি সেই পোস্টগুলোর নিচে গঠনমূলক মন্তব্য করেছেন। আমি সেই রকম দু একটি পরামর্শ নিয়ে আজকে একটু কথা বলতে চাই, কারণ এগুলো মানুষের মনে যথেষ্ট বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ ফেসবুকটা আসলে কি, এত মানুষ, ইভেন আপনার একজন রিক্সা পুলার ব্যবহার করছেন, একজন দোকানদার ব্যবহার করছেন, সবাই ব্যবহার করছেন। তো এখন তারা তো এত বেশি বিষয়গুলোর ভিতরে ঢুকতে পারেন না। তারা এটাকে যখন দেখে যে অনেক বেশি শেয়ার হচ্ছে, তখন তারা সেটাকে সত্য বলে মনে করে থাকেন। কিন্তু এটিতে অনেক সময় বিপদ, ভুল তথ্য যদি আমাদের কাছে থাকে, না জানার চাইতে ভুল জানা কিন্তু আরো বেশি মারাত্মক। না জানাটা একরকম, ঠিক আছে আমি জানি না, তাহলে আমি যে জানে তার কাছে যাব। কিন্তু আমি যদি ভুল জানি, ভুল জ্ঞান আমার মধ্যে ঢুকে যায়, তাহলে সেটি কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তো এর মধ্যে একটা ভুল পরামর্শ হচ্ছে, কে একজন বলেছে নাকি যে চীনের কোন এক হসপিটালে নাকি একজন ডক্টর বলেছে, যে কোনো রেফারেন্স নাই, লেবু খেলে বাস ক্যান্সার সেরে যায়। আপনার ক্যান্সার হয়েছে, কোনো চিকিৎসা করবেন না, দরকার নেই, এটা লেবু খেলে ক্যান্সার সেরে যায়। আরে বাবা, লেবু খেলে যদি ক্যান্সার সারে, তাহলে এত মানুষ ক্যান্সারে মরে, লাখ লাখ টাকা খরচ করছে মানুষ, কোটি টাকা খরচ করছে। ক্যান্সার হসপিটালে যেয়ে দেখেন রে ভাই, ওখানে লেবু খাওয়াই দেন, দেখেন লেবু খেলে ক্যান্সার সারে কিনা। সুতরাং এই ধরনের ভুল প্রচারে কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে। খুব স্পেসিফিক যদি বলি আমি, তাহলে মারাত্মক কয়েকটি এরকম
মানে ইনফরমেশন, রং ইনফরমেশন বেশ কিছুদিন ধরে ফেসবুকে ঘোরাঘুরি করছে। সেটা বিভিন্নভাবে আসছে। একজন কেউ পোস্ট করে দিয়েছে, তো ঠিক আছে, হার্ট ব্লকেজ নিয়ে একবার তো একদম তুল কালাম কাণ্ড ঘটে গেল, মানে সেই লেবু, অ্যাপল সিডার ভিনেগার, মধু, এবং এটা ব্যবসাও শুরু হয়ে গেল এক সময়, যে প্যাকেট করে কেউ কেউ বাজারজাত করা শুরু করে দিল। কই কি হয়েছে? হার্ট অ্যাটাক বন্ধ হয়ে গেছে? যদি এত সহজ হতো তাহলে তো এরপরে ওই প্রচারের পরে তো আর হার্ট অ্যাটাকে কারো মারা যাওয়ার কথা ছিল না। কিন্তু আলটিমেটলি এগুলোতে কোনো কাজ হয় না ভাই। এখন এখানে যে পরামর্শ, যে রং ইনফরমেশনগুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাই, তার মধ্যে একটা খুব মারাত্মক। সেটি হলো যে একটা পোস্টে আমি দেখেছি, কারো যদি স্ট্রোক করে তাহলে তার এই আঙুলের ডগাগুলো সুই দিয়ে ছিদ্র করে দিতে হবে, তাহলে সে ভালো হয়ে যাবে। বুঝে না অবস্থা ঠেলা, মানে মেডিকেল সায়েন্স, অ্যানাটমি, ফিজিওলজি কিছুই বুঝে না, একটা পোস্ট দিয়ে দিল। আরে বাবা, ব্রেন স্ট্রোকের কারণে ব্রেন হ্যামোরেজ হয়, রক্তক্ষরণ হয় মস্তিষ্ক। আপনি আঙুল ফুটা করলে কি সব রক্ত এখান থেকে এসে বেরোয় চলে রোগী সুস্থ হয়ে যাবে? এত সহজ ব্যাপারটা। বরং এতে আরো উল্টা বিপদ ঘটে যেতে পারে। আপনি যখনই কিছু দিয়ে পাঞ্চার করবেন, তখন সেখানে ইনফেকশন হতে পারে এবং আরো মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। স্ট্রোকের তো কিছু হবেই না, বরং উল্টো আরো রোগীর জীবন নিয়ে টানাটানি পড়ে যেত। সুতরাং দয়া করে কেউ এই কাজগুলো করতে যাবেন না। স্ট্রোক করলে আঙুল ফুটো করে দিলে যদি রোগী ভালো হয়ে যেত, তাহলে সব হসপিটালে সেটাই করা হতো। কেমন? এটা করা হয় না কখনো। এটি একটি ভুল ধারণা, সম্পূর্ণরূপে ভুল ধারণা। কি বলা হচ্ছে, বাথরুমে নাকি স্ট্রোক সবচেয়ে বেশি হয়। কয়টা স্ট্রোক বাথরুমে হয়েছে? স্ট্রোক বাথরুমে হয়, এটা কোন যুক্তিতে বলে? কেন হবে বাথরুমে? বাথরুমের মধ্যে স্ট্রোক হওয়ার কি কারণ আছে? স্ট্রোক যে কোনো সময় হতে পারে। বাথরুমে যে ঘটনাগুলো ঘটে, যেটিকে একটা কোইন্সিডেন্ট বলা যেতে পারে, সেটি হলো বাথরুম সাধারণত আমাদের এখন তো সব ঘরের মধ্যে বাথরুম আছে, সেই বাথরুমগুলোতে ম্যাক্সিমাম জায়গাতে টাইলস বসানো থাকে ফ্লোরে, ফলে এটা স্লিপারি হয়ে যায়। অনেকেরই বাথরুম আমি দেখেছি যে খুবই স্লিপারি। বাথরুমে যে স্যান্ডেলগুলো আমরা রাখি, সেই স্যান্ডেলগুলো বাথরুমেই থাকে, ফলে ওর নিচে মানে পানির আস্তরণ বা শ্যাওলা জমে এক ধরনের স্লিপারি টেন্ডেন্সি তৈরি হয়। ফলে ওইটা পরে যখন কেউ হাঁটছেন স্লিপারি বাথরুমে, তখন তার পা স্লিপ করে যেতে পারে। পা স্লিপ করে যে পড়ে যে উনি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন বাথরুমের মধ্যে পড়ে যে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকিটা আরো বেশি। তো কেউ একজন বাথরুমে ঢুকেছে, পা স্লিপ করে পড়ে গেছে, মাথায় আঘাত পেয়ে উনি অজ্ঞান হয়ে গেছেন। অনেকক্ষণ পরে যখন উনি বের হচ্ছেন না, তখন দরজা ধাক্কাধাক্কি করে ভেঙে চুরে বের করে বললো যে বাথরুমের মধ্যে স্ট্রোক হয়ে গেছে, বাথরুমের মধ্যে স্ট্রোক করে মরে গেছে। ঘুমের মধ্যে স্ট্রোক হয়। বাথরুমে স্ট্রোক হওয়ার কতটুকু পরিসংখ্যান আপনি উল্লেখ করছেন যে এতগুলো স্ট্রোকের মধ্যে এতগুলো বাথরুমে হয়েছে? ভুল ধারণা, সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। সুতরাং এইগুলো, হ্যাঁ, এটার জন্য আপনারা যেটা করবেন সেটি হচ্ছে বাথরুমটাকে নন স্লিপারি রাখতে হবে, যাতে বাথরুমে যে কেউ, বাচ্চারাও পড়ে যেয়ে ব্যথা পেতে পারে, মাথায় ইনজুরি হতে পারে, যে কোনো জায়গায় হাড় ভেঙে যেতে পারে। বয়স্ক মানুষ যারা, তাদের হাড় খুব ভঙ্গুর থাকে, বাথরুমে পড়ে যেয়ে স্লিপ করে তার বড় ধরনের ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সুতরাং বাথরুমে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাথরুমের মধ্যে স্ট্রোক হয়, এটি ভুল ধারণা। আমরা এমনও শুনেছি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এরকম অভিযোগ এসছে যে পেশেন্ট ভয়ে বাথরুমের দরজা আটকান না, যার স্ট্রোকের টেন্ডেন্সি আছে বা এই ধরনের কিছু লক্ষণ আছে বা ভয় আছে, তিনি বাথরুমের দরজা আটকান না। যে শুনেছে যে বাথরুমে স্ট্রোক হয়, এই জন্য উনি বাথরুমের দরজা আটকান না, বাথরুমের দরজা খোলা রেখে উনি বাথরুমে বসেন। কেউ একজন বাইরে দাঁড়িয়ে থাকে অথবা সবাইকে বলা থাকে আমি বাথরুমে যাচ্ছি, দরজাটা কেউ ধাক্কাধাক্কি করো না। ভুল পরামর্শ বা আরেকটি ভুল তথ্য, সেটি হলো যে গোসলের সময় পায়ে পানি ঢালতে হবে আগে, মাথায় পানি ঢালাতে হবে না। মাথায় পানি ঢাললে কি হবে? মাথায় পানি ঢাললে মাথা ঠান্ডা হয়ে যাবে আগে, ঠান্ডা হয়ে গেলে মাথা গরম করার জন্য শরীরের সব রক্ত মাথায় উঠে চলে আসবে, পা থেকে সব রক্ত মাথায় উঠে চলে আসবে। হ্যাঁ, ওর তখন স্ট্রোক করবে রোগী। মানে মিনিমাম যার মেডিকেল সায়েন্স সম্পর্কে, মানুষের শরীর সম্পর্কে, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে ধারণা আছে, ন্যূনতম ধারণা আছে, ক্লাস 7-8 বইয়ে যেটা পড়ানো হয়, সেটাও যদি কারো মাথায় থেকে থাকে, তিনিও এই বক্তব্যকে সমর্থন করতে পারেন না। এটি কোনো যুক্তিতে পড়ে না, এভাবে হয় না। এখন এই ভুল পরামর্শগুলো আমাদেরকে
এড়িয়ে চলতে হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে আপনারা কি করবেন? প্রথমেই আমি বলি যে একটা এরকম ফেসবুকে অসংখ্য পেজ আছে, অসংখ্য ইন্ডিভিজুয়াল আইডি থেকে এই ধরনের পরামর্শ, বিভিন্ন রেসিপি, এটা সেটা এগুলো দেওয়া হচ্ছে। আপনারা এটা জাস্টিফাই করে নেবেন। জাস্টিফাই করার নানা স্কোপ আছে। আপনারা অভিজ্ঞ কারো কাছের সাথে শেয়ার করতে পারেন, এবং যে পেজ থেকে এই পোস্টটি আসছে সেই পেজটি কতটুকু গ্রহণযোগ্য, সেই পেজটির ব্যাকগ্রাউন্ড কি, যিনি বলছেন তার এডুকেশন বা তার অন্যান্য যে যোগ্যতাগুলো আছে সেগুলো কি, সেগুলোকে যাচাই বাছাই করেই তারপরে কেবলমাত্র আপনাকে এই পরামর্শগুলো অনুসরণ করা যেতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, একজন ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান হিসেবে আমি এটুকু বলতে চাই, সেটি হলো যে এই ধরনের যে টোটকা পরামর্শগুলো দেয়া থাকে, এই টোটকা পরামর্শগুলো কিন্তু প্রিভেন্টিভ মেজারে কিছুটা কাজ করে, কিন্তু যখন আপনি রোগাক্রান্ত হচ্ছেন তখন কিন্তু আপনার এইগুলো দিয়ে আপনি সেই যে প্রাণঘাতী অসুখ যেগুলো, সেগুলো থেকে রেহাই পাবেন না। লেবু খেলে অনেক উপকার, এটা আমরা সবাই জানি, কিন্তু লেবু খেলে করোনা হয়ে গেলে লেবু খেলে আর করোনা সারবে না। অথবা আপনার রসুন খেলে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু আপনার যদি ব্লকেজ হয়ে যেয়ে থাকে তাহলে রসুন খেলে ছুটবে না। সেটার জন্য চিকিৎসা নিতে হবে। আপনি যে চিকিৎসাই নেন না কেন, সেটি চিকিৎসা নিতে হবে। এখন সেটি আপনি ন্যাচারাল ট্রিটমেন্ট নেবেন নাকি সিনথেটিক ট্রিটমেন্ট নেবেন, সেটি আপনার ব্যাপার, কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং একজন চিকিৎসকের পরামর্শে ট্রিটমেন্ট নিতে হবে। আমাদের দেশে একটা খুব মানে মজার ব্যাপার হলো যে ডাক্তারের পরামর্শের চাইতে ডাক্তার নন এমন লোকের পরামর্শকে বেশি মূল্যায়ন করা হয়। আমাকে এসে অনেকে বলেন যে অমুকে বলেছিল, আমি ওষুধ লিখে দিচ্ছি, উনি এসে বলেন যে এটা তো মুখে বলেছে, এটা খেলে এই হয়। বুঝেন, তিনি কিন্তু ডাক্তার না। হ্যাঁ, তো উনি আমারটা জাস্টিফাই করছেন আর একজন নন ডক্টরের কাছে, যে এই ঘটনা সবার ক্ষেত্রেই ঘটে, সব ডাক্তারের ক্ষেত্রেই ঘটে। আমাদের কাছেও বড় বড় ডক্টরের প্রেসক্রিপশন এসে দেখেন তো ডাক্তার এইগুলো খাওয়া যাবে কি, আমাকে জিজ্ঞাসা করে। আমি বললাম ভাই উনি তো খাওয়া যাবে বলে তো লিখছে। তো এখন এই ক্ষেত্রে আপনারা এই পরামর্শগুলো দয়া করে সতর্কতার সাথে বিবেচনা করবেন। এইবারে আমি একটু বলি যে অ্যাকচুয়ালি এইসব ক্ষেত্রগুলোতে কি করবেন। প্রথমেই আপনাকে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, যে দুটো নিয়ে আমরা আজকে বেশি কথা বলছি বা বেশি মানে ফেসবুকে লেখালেখি হয়, এটি আপনাকে আগে চিনতে হবে। আমরা কখনো গ্যাসের ব্যথাকে হার্টের ব্যথা মনে করে মশা মারতে কামান দেখে ফেলি, আবার কখনো কখনো হার্টের ব্যথাকে আমরা গ্যাসের ব্যথা বলে উপেক্ষা করি। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সুতরাং স্ট্রোক কি, কিভাবে আপনি বুঝবেন যে এটি স্ট্রোক কি না, সেটা আপনাকে আগে জানতে হবে। সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি ফুটা ফাটা করে দিয়ে আরো বিপদ বাধায় ফেলবেন। হ্যাঁ, সেজন্য আগে স্ট্রোক কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে হ্যাঁ স্ট্রোক, তখন এই জানার জন্য আপনাকে নির্ভরযোগ্য কোনো সোর্স থেকে জানতে হবে যে স্ট্রোক। হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও তাই। হার্ট অ্যাটাকের সিমটমগুলো কি, সাইন সিমটমগুলো কি, সেগুলো আপনাকে জানতে হবে। সেটাও আপনি কোনো নির্ভরযোগ্য একটা সোর্স থেকে জানবেন যে হার্ট অ্যাটাক হলে কি লক্ষণ দেখা দেয়। কনফার্ম হতে হবে আপনাকে যে এটি হার্ট অ্যাটাক, এটি স্ট্রোক। সেই ক্ষেত্রে একটা বলি, সেটি হলো যে যদি কারো নিশ্চিত হন, আপনি কি দেখে নিশ্চিত হবেন সেটি আজকে বলবো না, সেটি আরেকটি ভিডিও আরেকটি পর্বে হয়তো বলবো। কি দেখে নিশ্চিত হবেন যে স্ট্রোক হয়েছে, সেটা আমরা পরবর্তী বলবো। এখন যদি কারো স্ট্রোক হয়, আপনি কনফার্ম হয়েছেন সেই আপনার লব্ধ জ্ঞান থেকে যে হ্যাঁ এটি স্ট্রোক, এই পেশেন্ট স্ট্রোক করেছে। স্ট্রোক যে কারো যে কোনো সময় হতে পারে। তাহলে যেটি করণীয়, স্ট্রোক হয়ে গেলে, স্ট্রোক না হওয়ার জন্য যেটি করার, সেটি হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে স্ট্রোক হওয়ার কোনো ঝুঁকি নাই। স্ট্রোক হওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে রক্তচাপ বেড়ে যাওয়া। রক্তচাপ বেড়ে গেলে আমাদের রক্তের যে ফ্লো সেটি বেড়ে যায়, আমাদের রক্তনালীগুলো ফেটে যায়, বিশেষ করে মাথার মধ্যে ছোট ছোট শিরা উপশিরা থাকে, সেগুলো ফেটে যায়, সেখান দিয়ে রক্ত বের হয়, এটাকে আমরা রক্তক্ষরণ বলি। এটি হচ্ছে স্ট্রোক। স্ট্রোক ব্রেইনে হয়, ব্রেইনে স্ট্রোক, হার্টে স্ট্রোক বলে কিছু নাই। স্ট্রোক ব্রেইনে হয়, হার্ট অ্যাটাক হার্টে হয়। সুতরাং স্ট্রোক হলে আপনি যেটা করবেন, একটাই করণীয় আপনার মনে রাখতে হবে, স্ট্রোক হার্ট অ্যাটাকের কোনো চিকিৎসা বাড়িতে হবে না, কখনোই আপনি বাড়িতে তাকে চিকিৎসা দিতে পারবেন না। তাকে হসপিটালে নিতে হবে। ইভেন ডক্টর চেম্বারে নিয়েও কোনো লাভ নেই, তাকে হসপিটালে নিতে হবে। সেই হসপিটালে নিতে হবে যে হসপিটালে এই ধরনের পেশেন্ট ম্যানেজমেন্টের ক্যাপাসিটি আছে। যে কোনো একটি হসপিটালে, আপনার বাড়ির পাশের যে কোনো একটি হসপিটালে নিয়ে গেলেই কিন্তু রোগীকে বাঁচানো যাবে না। সুতরাং স্ট্রোক যখন কনফার্ম হয়েছেন যে এটি স্ট্রোক, তখন আপনি একটি কাজ করতে পারেন মাত্র, সেটি হলো যে রোগীকে একটি ঘুমের ইনজেকশন দিয়ে, অথবা যদি মুখে খেতে পারে
তাহলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তাকে দ্রুত হসপিটালে ট্রান্সফার করতে হবে। যদি ঘুমের ওষুধ না খাওয়াতে পারেন, ঘুমের ইঞ্জেকশন না দিতে পারেন, তাহলে ওই অবস্থাতে কোনো ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা না করেই তাকে দ্রুত হসপিটালে নেওয়ার চেষ্টা করতে হবে। এটি গেল স্ট্রোকের ক্ষেত্রে। এবার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি করবেন? যদি কনফার্ম হন যে আপনি এটি হার্ট অ্যাটাক, রোগীর হার্ট অ্যাটাক করেছে, যে কোনো বয়সে যে কারো হার্ট অ্যাটাক হতেই পারে। হার্ট অ্যাটাকের প্রিভেন্ট করার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে আপনার কোলেস্টেরল লেভেলকে ঠিক রাখতে হবে। আপনার এলডিএল এবং টিজির মাত্রা, ট্রাইগ্লিসারাইডের মাত্রা আপনাকে ঠিক রাখতে হবে। যদি আপনার এই খারাপ কোলেস্টেরল বেশি না থাকে, তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার কোনো ঝুঁকি নাই। আর এই হার্ট অ্যাটাক কিন্তু দুম করে হয় না, এটি কিন্তু অনেক আগেই সিমটম দেয়। রোগী হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, বুকে একটু ব্যথা হচ্ছে, সামান্য কিছু খেলেই গ্যাস হচ্ছে, এইগুলোই কিন্তু ছোট ছোট সিমটম হার্ট ডিজিজের, যেটি পরে কার্ডিয়াক অ্যারেস্ট আকারে দেখা দেয়। কার্ডিয়াক অ্যারেস্ট যদি কারো হয় বা হার্ট অ্যাটাক যদি কারো হয়, আপনি যদি নিশ্চিত হন যে এটি হার্ট অ্যাটাক, তাহলে যেটি করণীয় সেটি হলো যে আপনাকে প্রথমে যেটা করতে হবে, পসিবল হলে, সম্ভব হলে রোগীর মুখের নিচে একটা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট দিয়ে দিতে হবে, আর অথবা স্প্রে করা যেতে পারে। মুখে খাওয়ার অ্যাসপ্রিন খাওয়াতে পারেন তাকে পানিতে গুলে, নর্মাল ডিসপ্রিন অ্যাসপ্রিন যেগুলো পাওয়া যায়, একটা দুইটা তিনটা গুলে খাওয়া দিতে পারেন তাৎক্ষণিকভাবে। এবং সিপিআর, অর্থাৎ বুকে এবং মুখে শ্বাস দিয়ে বুকে চাপ দেওয়ার যে প্রক্রিয়াটি আছে, এটি আমরা আপনারা অনেক অনলাইন ভিডিও পাবেন, বা আমরাও এর আগে করেছি, আবার করব। সো এর বাইরে আর কিছু করার নেই। আপনার একটি টোটকা আছে, সেটি হলো যে যদি হাতের কাছে নাইট্রোগ্লিসারাইড ট্যাবলেট না থাকে অথবা অ্যাসপ্রিন না পাওয়া যায়, তাহলে রোগীর জিহ্বার নিচে, হার্ট অ্যাটাকের পেশেন্টের জিহ্বার নিচে লাল মরিচ, যেটা আমরা শুকনা মরিচ বলি, শুকনা মরিচের গুঁড়া জিহ্বার নিচে একটুখানি রেখে দিতে পারেন। তাতে অনেক সময় ভালো ফলাফল পাওয়া গেছে। আর সিপিআর মাস্ট, একদম রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সিপিআর দিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো কিছু করে আপনি হার্ট অ্যাটাকের রোগীকে বাঁচাতে পারবেন। এবং যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব, যেখানে কার্ডিয়াক পেশেন্ট হ্যান্ডেল করার এক্সপেরিয়েন্স এবং ফ্যাসিলিটিস আছে, সেই রকম হসপিটালে আপনাকে নিয়ে যেতে হয়। সুতরাং বন্ধুরা, ফেসবুকে এখন তো অনেক ধরনের স্বাস্থ্য পরামর্শ আসছে প্রতি মুহূর্তে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। বিশেষ করে সেক্সুয়াল ডিজিজ নিয়ে তো ভুরি ভুরি পরামর্শ আছে, এবং সেখানে কমেন্টসে আমরা দেখি যে লোকজন সেগুলো আগ্রহ ভরে কিনছে অনেক দাম দিয়ে। আলটিমেটলি এগুলোতে কোনো কাজ হয় না, এবং কাজ হয় না সে যিনি বোঝেন, তিনি হচ্ছে যে দিল্লিগা লাড্ডুর মতো খেয়ে পস্তানোর কি আগে বুঝতে চান না, আর আগের অভিজ্ঞতাগুলো থেকে উনি কিছুই শিক্ষা নেন না। তো বন্ধুরা, আমি যে কথাটি বলতে চেয়েছি যে এই দুটো প্রাণঘাতী যে সমস্যা দুটো, আমাদের স্বাস্থ্য সমস্যা, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এটি যে কারো যে কোনো সময় বাড়িতে হতে পারে। আপনারা চেষ্টা করবেন এই লক্ষণ দুটো, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের অ্যাকচুয়াল সাইন সিমটমগুলো জেনে নিতে। আমাদের অনেক ভিডিও আছে, অনলাইনে অনেক ভালো ভিডিও আছে, এবং আপনারা কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে জেনে নিতে পারেন যে কি দেখলে আপনি নিশ্চিত হবেন। নিশ্চিত হওয়ার পরে এই ব্যবস্থাগুলো নিতে পারেন। তবে দয়া করে এই ধরনের অবৈজ্ঞানিক কোনো পদ্ধতিতে যে নতুন করে রোগীর জীবনকে সংশয়ের দিকে ঠেলে দিবেন না। আর গোসলে, বাথরুমে পায়ে পানি ঢালা, মাথায় পানি ঢালাতে কিচ্ছু যায় আসে না। বাথরুমের মধ্যে স্ট্রোক হয় সবচেয়ে বেশি, এটি একটি সম্পূর্ণরূপে ভুল ধারণা। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, পরিসংখ্যান কিছুই নাই। সুতরাং আমি আশা করব যে আপনারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্যগুলো, যারা সচেতন আছেন তারা দয়া করে শেয়ার করবেন না। কারণ আপনার একটি শেয়ারে আপনি যদি গ্রহণযোগ্যতা থাকে, আপনার যে মহলে আপনার গ্রহণযোগ্যতা আছে, তারা কিন্তু সেটিকে আবার বিশ্বাস করে নিবে। কারণ আপনি হয়তো সরল মনে শেয়ার করেছেন, অনেকে শেয়ার করছে দেখে আপনিও শেয়ার করে দিলেন। তো আপনাকে যারা ফলো করে বা আপনার যারা অনুসারী আছে, তারা আপনাকে মনে করে যে হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন। তো আপনি যখন শেয়ার করলেন, তখন কিন্তু সেটি সে বিশ্বাস করে নেবে। এবং আমাকে আমার এক বন্ধু ফোন করেছিল ঢাকা থেকে, যে এইটা কি সত্যি যে বাথরুমে পানি ঢাললে এই হয়? মানে সে তার কাছে ইনফরমেশনগুলো আছে, কেউ তাকে বলেছে, সে একবার স্ট্রোক করেছে এরকম একটি পেশেন্ট, তাকে কেউ বলেছে, সে আবার আমার কাছ থেকে কনফার্ম হয়ে নিতে যাচ্ছে এই ঘটনাগুলো সত্য কিনা। তো নিশ্চয়ই আপনাদেরও এরকম কোনো নির্ভরযোগ্য সোর্স আছে, যে সোর্স থেকে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। পাশাপাশি আমাদের পেজে, আমাদের ইনবক্সে
আমাদের কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দেয়া থাকে সবগুলো পোস্টে আমাদের, সেখানে আপনারা কল করে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো কি এবং কি করা উচিত। এই পরামর্শগুলো আমরা ফ্রিতেই দিয়ে থাকি এবং এই ধরনের ভিডিও আমাদের অনেকগুলো আছে। অনলাইনে আরও অনেক রেপুটেড অর্গানাইজেশন এবং পার্সন, অনেক অভিজ্ঞ চিকিৎসকের পেজ আছে, আপনারা সেগুলো ফলো করবেন। বিশেষ করে স্বাস্থ্য নিয়ে বন্ধুরা হেলাফেলা করবেন। আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তার। আপনি যে কোনো একজন মানুষকে, আপনি রিক্সায় চলতে চলতে যদি দুইটা ঢেকুর তুলেন, তো রিক্সাওয়ালা আপনাকে একটা ওষুধের নাম বলে দেবে যে ভাই এটা খেয়ে দেখেন, এটা খেলে গ্যাস কমে যাবে, কেমন? তো এইভাবে আপনি ভুরি ভুরি, মানে প্রত্যেকটা ঘরে আপনি 4, 5, 6 জন 7 জন করে ডাক্তার পাবেন। সুতরাং এই ধরনের ডাক্তারদের কথা শুনে আপনি নিজের স্বাস্থ্যকে, এত মূল্যবান একটা সম্পদকে ঝুঁকির মুখে ফেলবেন না দয়া করে। ভালো থাকবেন বন্ধুরা। আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। সবার জন্য শুভকামনা।